তাপদাহে পুড়ছে দেশ, নাকাল জনজীবন, হিটস্ট্রোকে 5 জনের মৃত্যু, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় করণীয় সব করা হবে, জানালেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে সজাগ থাকার নির্দেশ। 2 দিনের সফরে কাল ঢাকায় আসছেন কাতারের আমির। সই হবে 6 চুক্তি ও 5 সমঝোতা স্মারক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি। ঈদের আগে পরে 15 দিনে 254টি সড়ক দুর্ঘটনা, আইন না মানলে থামবে না মৃত্যুর মিছিল, বলছে বিআরটিএ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতু, খুলে দেয়া হবে জানুয়ারিতে। প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শরীয়তপুরে শিশুসহ ডায়রিয়ায় আক্রান্ত 2 শতাধিক। এমন পরিস্থিতিতে বেশি করে তরল জাতীয় খাবারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে মেহেরপুর, পাবনা, ঝালকাঠি, নরসিংদী ও সিলেটে হিটস্ট্রোকে মারা গেছেন 5 জন। এছাড়া অতিরিক্ত গরমে ক্ষতির মুখে ফসলের ক্ষেত। প্রতিনিধিদের সহযোগিতায় মাসুম আলিসার প্রতিবেদন। পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এছাড়া খুলনা ও ঢাকা বিভাগে তীব্র এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও বরিশাল বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরম বাতাসে দিশেহারা রাজশাহীবাসী। এমন পরিস্থিতিতে সেখানে 7 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা রাত বৃদ্ধি করতে পারে 2 ডিগ্রি সেলসিয়াস। দিনভর খুলনাতেও ছিল রোদের প্রখরতা। তীব্র গরমে বিপাকে খেটে খাওয়া মানুষ। গরমজনিত রোগ, জ্বর, মাথা ব্যথা ও পেটের পীড়ায় ভুগছেন মানুষ। বাইরে হইলে মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে। যে অটো রিক্সা ছিল ওই অটো রিক্সায় থাকাই ভালো ছিল, যে চালাইলে একটু বাতাস লাগতো। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর ভিড়। প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত সহ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গরম যতটা অ্যাভয়েড করা যায়, সেক্ষেত্রে রোদে যত কম বের হওয়া যায় বা রোদে বের হলেও আমরা যদি ছাতা ব্যবহার করি। নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সাফাত জামিল ইবান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পাবনার রূপকথা রোডে হিট স্ট্রোকে মারা গেছেন এক গৃহবধূ। সিলেটের দক্ষিণ সুরমায় মারা গেছেন রিকশা চালক। ঝালকাঠির কাঠালিয়ায় আফজাল তালুকদার নামে মারা গেছেন একজন। গাইবান্ধায় ক্ষতির মুখে বিস্তীর্ণ চরাঞ্চল সহ 7 উপজেলার অপরিপক্ক পাট ও তোষা গাছ। উঠতি বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় যশোরের কৃষকও। শেষ সময়ে বৃষ্টি না হওয়ায় বেড়েছে সেচ খরচ। বৃষ্টির পানির অভাবে পাট মারা গেল, মেশিনের পানি দিয়েও তো কুল পাচ্ছি না পাট। তীব্র দাবদাহে গলে গেছে খুলনা বাগেরহাট মহাসড়কের ট্রাফিক মোড় সহ বেশ কয়েক জায়গার রাস্তার পিচ। তবে বিকেলে সিলেট অঞ্চলে স্বস্তির বৃষ্টি হয়েছে। নগর এবং জেলার বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি হয়। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। দর্শক, আপনারা দেখছিলেন খুরশিদ আলম মুকুলের প্রতিবেদন। আজও তীব্র তাপপ্রবাহের কবলে খুলনা ও রাজশাহী বিভাগ। এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এদিকে দাবদাহে অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। দেশজুড়ে বয়ে চলেছে তীব্র তাপদাহ। অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপমাত্রায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভাই গরমে গাড়ি ঘোড়া চালা যায় না, জ্বর হয়, জ্বর তো মনে করেন গাড়ি চালাতে, জ্বর হইলে তো বাড়ি যাওয়ান লাগে, খুব কষ্ট হয় ভাই। কষ্ট হয় গরমের অসহ্য। গরমে স্বস্তি পেতে অনেকেই ভিড় করছেন রাস্তার ধারে শরবত ও নানা ধরনের পানীয়র দোকানে। প্রচুর গরমে শরীর হাত পা জ্বালা পোড়া করতেছে, এই জন্য আর কি ঠান্ডা শরবতটা খাইলাম।
কেউ কেউ বলে যে লেবু পানি খেলে একটু শরীরে ভালো লাগে, সেই উদ্দেশ্যেই মূলত খাওয়া। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। পাবনায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 42 ডিগ্রি। রাজধানীতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা 38.2 ডিগ্রি। এছাড়া খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। তীব্র তাপপ্রবাহ আপাতত 3টা জেলায় আমরা রেকর্ড করেছি, কুষ্টিয়া, যশোর এবং রাজশাহী, যেটা 40 থেকে 42-এর মধ্যে তাপমাত্রা। গতকালকে থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে আসছে। তবে আর একটা দুঃখের খবর হলো যে রংপুর এবং ময়মনসিংহ ডিভিশন গতকালকে হিটওয়েভের আওতায় ছিল না, যেটা আজকে চলে আসছে। এদিকে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে সামান্য বৃষ্টিপাতের ফলে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। সিলেট ডিভিশনের প্রত্যেকটা দিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, সেই জন্য তাপমাত্রাটা আমাদের কম। অতিরিক্ত গরমে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। বাচ্চা কাচ্চারা যারা আছে তাদেরই ডায়রিয়া হচ্ছে, তারপরে জ্বর হচ্ছে, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, বড়রা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এদিকে তাপমাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে রুগীর অপারেশন 1 মাস করে করলে হয় কিংবা এখন ভর্তি করার দরকার নেই, এগুলোকে এখন রুটিন অপারেশন অ্যাডমিশন বন্ধ রাখার জন্য, যাতে শিশুদের জন্য আলাদা ব্যবস্থা থাকে। তো আমাকে সবাই বলছে তাদের এখানে কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই। যদি উপরওয়ালা বাপ করুক ওরকম সিচুয়েশন হয়, তাহলে জন্য আমরা রুগীদেরকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। রেড অ্যালার্ট থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তাপমাত্রা অব্যাহত থাকতে বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে বলে জানানো হয়। পরিস্থিতি বুঝে আমরা যদি মনে করি ডেফিনেটলি আমরা বাড়াবো, এতে কোনো সন্দেহ নেই, কারণ বাচ্চাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যাবে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যুদ্ধ নয়, তবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রনীতি অনুসরণ করে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই স্থাপনার। কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ সহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেন দরবারে। পররাষ্ট্রনীতি অনুযায়ী সকলের সঙ্গে বন্ধুত্বের আহ্বান জানান সরকার প্রধান। আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। নেতৃত্বের প্রতি অনুগত থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখনই যখন জনগণের আস্থা, বিশ্বাস তাদের উপর থাকে। আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদার বাহিনীর 96,000 সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে, কারণ জনসমর্থন তাদের ছিল না। কাজে জনগণের আস্থা, বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। ফিলিস্তিনের নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে এ সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। কিছু খাবারের জিনিস। 2 দিনের সফরে কাল ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জ্বালানি নিরাপত্তা বাড়াতে বিশেষ করে বাকিতে তেল কেনার বিষয়ে কথা হবে কাতারের আমিরের সাথে। এছাড়া বন্ধুত্বের নিদর্শন হিসেবে রাজধানীর মিরপুরে ইসিবি চত্বরে একটি সড়ক ও পার্কের নামকরণ করা হবে সফররত আমিরের নামে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশ কাতার। স্বাধীনতার পর অন্যতম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দেশটি মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রধানতম শ্রমবাজার। কম করে হলেও 4 লাখ বাংলাদেশি কর্মরত দেশটিতে।
জ্বালানির যোগান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, কৃষি, খাদ্য নিরাপত্তা সহ বিনিয়োগের সম্ভাবনাময় উৎস কাতার। সংবাদ সম্মেলনে জানানো হলো, আমিরের এই সফর বহুবিধ সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বন্দি সংক্রান্ত চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। বৈশ্বিক প্রেক্ষাপট, রিজার্ভে ডলারের উপস্থিতি বিবেচনায় জ্বালানির উৎস হিসেবে কাতার বেশ সুবিধাজনক। এমনকি সৌদি আরবের মতো এখান থেকেও বাকিতে তেল কেনার পথ উন্মুক্ত হতে পারে। এনার্জি মিক্স সেটি আরো বাড়ানোর ক্ষেত্রে এবং এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে চলমান জটিলতার অবসানে কাজ করছে সরকার। আমাদের দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানোর কথা আমরা বলবো। এক্সপোর্ট আইটেমগুলো আছে, যেমন আমাদের সিরামিক আছে, আমাদের লেদার প্রোডাক্টস আছে, আমাদের গার্মেন্টস তো আছেই, এছাড়া আমাদের ওষুধ আছে এবং আরও নন ট্রেডিশনাল অনেক আইটেম আছে। সেগুলো এখন যে রপ্তানি হয় না তা নয়, সেই রপ্তানিটা ভলিউমটা আরও বাড়ানোর জন্য আমরা করব। এবং সেখানে যে আমাদের বাংলাদেশে সাফারিং হচ্ছে সেটাও সঠিক। এই বিষয়গুলো আমরা বহুবার তাদের সাথে বিভিন্ন আলোচনায় আমরা তুলে ধরেছি। আমাদের সাথে যখন মালয়েশিয়ার রাষ্ট্রদূত এখানে দেখা করেছে তখন আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। উই আর ইন এনগেজমেন্ট। মিয়ানমার থেকে পালিয়ে আসা দেশটির সীমান্তরক্ষী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে 22 এপ্রিল সময় দিয়েছে বাংলাদেশ। বিকজ সিচুয়েশন ইজ ওখানে তো স্বাভাবিক নয় এবং ইন্টারনাল সিচুয়েশন স্বাভাবিক নয়, আবার সমুদ্রের পরিস্থিতির উপরও পর্যবেক্ষণ রাখতে হয়। সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক জিয়াউর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 6 এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা মণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকদের সভা অনুষ্ঠিত হয়। সে সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের এমন কার্যক্রমকে দলীয় শৃঙ্খলা পরিস্থিতি হিসেবে গণ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পরে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির পদ থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়। এবার ঈদ যাত্রাকে কেন্দ্র করে সারা দেশে 254টি সড়ক দুর্ঘটনায় 295 জনের মৃত্যু হয়েছে, আহত হন 405 জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেছেন, আইন না মানলে সড়কে মৃত্যুর মিছিল কমানো সম্ভব হবে না। রাসেল খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল বিআরটিএ। ঈদযাত্রা নির্বিঘ্ন হলেও সড়কে ঘটেছে বেশ দুর্ঘটনা, যা বিতর্কের জন্ম দেয়। বিআরটিএর তথ্য অনুযায়ী সারা দেশে 254টি দুর্ঘটনা ঘটে, আর এতে সড়কে ঝরে প্রায় 3 শতাধিক প্রাণ। বিআরটিএ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে উঠে আসে সড়ক পথের বিশৃঙ্খলার নানান তথ্য। সম্প্রতি একটি বেসরকারি সংস্থার রিপোর্টের প্রতিবাদ জানান বিআরটিএর প্রধান। মোটর কার বা জিপের সংখ্যা হলো 18টি, যেটা আমরা যদি শতকরায় প্রকাশ করি তাহলে তা হয় 4.40। বাস মিনিবাস আক্রান্ত দুর্ঘটনায় পতিত হয়েছে 77টি, পার্সেন্টেজে প্রায় 19%। ট্রাক কাভার্ড দুর্ঘটনায় কবলিত হয়েছে 53টি, পার্সেন্টেজে প্রায় 13%। পিক আপ 19টি, প্রায় 5%। মাইক্রোবাস 11টি, 2.69। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান বলেন, মেয়াদ উত্তীর্ণের সাথে সড়ক দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই। যতগুলো স্টেক হোল্ডার আছে সড়কে, যারা সড়ক ব্যবহার করে, প্রত্যেকে আইন মানতে হবে। আইন যদি মানা যায় তাহলে এই মৃত্যু ঠেকানো যাবে না, মৃত্যু কমিয়ে আসবে, আমাদের যে এই দুর্ঘটনার সংখ্যা কমবে।
রাজধানীতে কোনো ধরনের রংচটা ফিটনেসবিহীন যানবাহন চলতে দেয়া হবে না হুঁশিয়ারি করেন বিআরটিএর চেয়ারম্যান। 31শে মের মধ্যে ঢাকা সিটির সব গাড়ি দৃষ্টিনন্দন থাকবে, যাতে কোনো রংচটা বা ভাঙাচোরা কোনো গাড়ি না থাকে, সেই কমিটমেন্ট তারা দিয়েছে। এরপরে 31শে মের পরে আমরা কিন্তু আবার পুরা ঢাকা সিটিতে সবাইকে নিয়ে একসাথে, আপনারাও সাথে থাকবেন, যে আমরা নামবো এবং একটা গাড়িও আমরা কিন্তু এরকম যদি পাই তাহলে সরাসরি মানে কঠোর আইনের প্রয়োগ সহ ডাম্পিংয়ে আমরা দিয়ে দেব। সড়কে মৃত্যুর মিছিল কমাতে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয় এই সংবাদ সম্মেলনে। অব্যাহত আছে এবং ভবিষ্যতে থাকবে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আসন্ন বড় মৌসুমে 32 টাকা কেজি দরে 17,50,000 মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া কেজি প্রতি সেদ্ধ চাল 45 এবং আতপ চাল কিনবে 44 টাকায়। সচিবালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 7 মে থেকে 31 অগস্ট পর্যন্ত চলবে ধান চাল সংগ্রহ কার্যক্রম। চালের বস্তায় মূল্য নির্ধারণে কঠোর মনিটরিং হচ্ছে বলে জানান মন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাজার নিয়ন্ত্রণ ও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রতি বছরই ধান এবং চাল সংগ্রহ করে সরকার। সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সভাপতিত্বে এবছরও ধান চাল এবং গম কেনার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটি। গেল বছরের তুলনায় এবছর 1 টাকা করে বেড়ে 32 টাকায় ধান, 45 টাকায় সেদ্ধ এবং 44 টাকা কেজি দরে আতপ চাল কিনবে সরকার। কৃষকের সুবিধার্থে এর চেয়েও বেশি ধান চাল কেনার প্রয়োজন হলে তাও কেনা হবে বলে জানান খাদ্যমন্ত্রী। আমাদের বড় সংগ্রহতে টার্গেট 11 লক্ষ সেদ্ধ চাউল, 5 লক্ষ মেট্রিক টন ধান এবং 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং 50,000 মেট্রিক টন গম। উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্য পাক, কৃষক আর উৎসাহিত হোক। চালের বস্তায় যেন ধানের জাতের নাম, মিলগেট মূল্য, উৎপাদনের তারিখ সহ নির্দেশিত তথ্যাবলী উল্লেখ থাকে, সেজন্য কঠোর মনিটরিং হচ্ছে বলে জানান মন্ত্রী। স্ট্রং মনিটরিংয়ে রাখবো এবং শুধু আমরা নয়, জেলা প্রশাসক এবং আমাদের নির্বাহী কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসন সবাইকে আমরা ইনভলভ করেছি। বর্তমানে সরকারি গুদামে চাল ও গম মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ 12 লাখ টন। বন্দরে 1,20,000 টন গম এসে পৌঁছেছে। আরও 3 লাখ টন গম কেনা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী জানান, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। আমরা সব সময় সজাগ আছি। এদিকে ধান ও চালের দাম বাড়ানো হলেও এবার গম সংগ্রহ করা হবে কেজিতে 1 টাকা কমিয়ে 34 টাকা দরে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের সাফল্য বিশ্বকে জানাতে ঢাকায় প্রথমবারের মতো হচ্ছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন। সোমবার ন্যাশনাল অ্যাডাপশন প্ল্যান বা ন্যাপ এক্সপো 2024 শিরোনামে এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিউলি শবনমের রিপোর্ট। ন্যাপ এক্সপো 2024 আয়োজন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সংবাদ সম্মেলন। এতে জানানো হয়, সম্মেলনে বিশ্বের 104টি দেশের 338 জন প্রতিনিধি অংশ নেবেন। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, জলবায়ু বিশেষজ্ঞ, এনজিও প্রতিনিধি সহ 550 জন যোগ দেবেন এই সম্মেলনে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বিভিন্ন দেশের অভিযোজন কার্যক্রম সম্পর্কে পারস্পরিক জানার সুযোগ তৈরি করবে ন্যাপ এক্সপো। পাশাপাশি অভিযোজন সফলতা ও সক্ষমতা সহ বাংলাদেশের নেতৃত্বেরও নতুন এক যাত্রা শুরু হবে এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে। সরকারের সকল উন্নয়ন প্রকল্পের সাথে পরিবেশ সুরক্ষাকে সংযুক্ত করা এবং সেখানে প্রধানত অ্যাডাপ্টেশন লেড গ্রোথকে আমরা বেশি গুরুত্ব দিতে চাই। বাংলাদেশ যেহেতু ভিকটিম এবং ভালনারেবল কান্ট্রি, কাজে আমরা অ্যাডাপ্টেশনের এজেন্ডাকে এগিয়ে নিতে চাই, আমরা সেইখানে ভয়েস রেজ করতে চাই। সরকারের সব উন্নয়ন কার্যক্রমকে জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে দেখা হবে উল্লেখ করে পরিবেশ মন্ত্রী জানান, এই সম্মেলনের মাধ্যমে উন্নয়ন সংশ্লিষ্ট সবাইকে এক মঞ্চে নিয়ে আসা হবে। উন্নয়নকে আমরা জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে দেখব। আগে আমরা উন্নয়ন নিয়ে ভাবতাম, তারপরে ভাবতাম এটা নানান মাত্রা কিভাবে। এখন কিন্তু আমরা সবকিছু
জলবায়ু পরিবর্তনের চশমা দিয়ে আমরা দেখছি এবং এখানে আমরা সমস্ত যে সকল উন্নয়ন সহযোগী আছে সকলকে আমরা একই মঞ্চে নিয়ে আসছি। জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন দেশগুলোর জন্য জলবায়ু তহবিল থেকে অর্থায়ন নিশ্চিত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা দেখেন বাংলাদেশ কিন্তু তার নিজের তহবিল থেকে বর্তমান অর্থ বছরে প্রায় 37,000 কোটি টাকা 25টি লাইন মিনিস্ট্রির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু আমরা অ্যালোকেট করি। আমার মনে হয় না এখানে অন্যান্য যে দেশগুলো আসবে তারা এই পরিমাণ অর্থ তারা এখানে দিয়েছে, তবে তার চেয়ে আমাদের অনেক বেশি অর্থের প্রয়োজন। 22 থেকে 25 এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনে দেশের জলবায়ু পরিবর্তনে অভিযোজন সম্পর্কিত তথ্য তুলে ধরতে 23টি স্টল থাকবে। 4 দিনে 34টি সেশনে বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেবেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, কম্পিউটার অ্যানালিস্ট শামসুজ্জামানকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ডিভাইস পরীক্ষা নিরীক্ষার পর রাজধানীর কামরাঙ্গীরচরের হিলফুল ফুজল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ঢাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমান ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে সাংবাদিক সহ 25 থেকে 30 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। ডিভাইস পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত ঘটনার সাথে জড়িত গোলাম মুস্তফা ওরে মুস্তাফিজুর রহমান, তাকে আমরা হিলফুল ফুজুল টেকনিক্যাল বিএম কলেজ কামরাঙ্গীর ঢাকা থেকে তাকে আমরা গ্রেফতার করি। এইভাবে আমরা তাদের দেওয়া তথ্য মতে মাকসুদুর রহমান মামুনকে গ্রেফতার করি। সর্বশেষ আমরা গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহেলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেফতার করি। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে শাহপরী দ্বীপের 2 জেলে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ জানায়, সকালে একটি ফিশিং ট্রলার সাগর থেকে মাছ ধরে ফেরার সময় মিয়ানমার থেকে বিজিপির সদস্যরা গুলি করে। সেই সময় 2 জেলে আহত হয়। আহত জেলেরা হলেন শাহপরী দ্বীপের উত্তর পাড়ার মোহাম্মদ ইসমাইল ও দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফারুক। বিষয়টি নিয়ে বিজিবি ও কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সাথে আরাকান আর্মি সহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি সংঘর্ষ চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। সিরাজগঞ্জে যমুনা নদীর বুকে বাংলাদেশের অগ্রযাত্রার আরেক স্মারক এই সেতু এখন পুরোটাই দৃশ্যমান। কর্তৃপক্ষ বলছে, আগামী ডিসেম্বর নাগাদ শেষ হবে সেতু নির্মাণের পুরো কাজ। 2025 সালের জানুয়ারিতে খুলে দেওয়া হবে রেল সেতুটি। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। যমুনার বুকে দাঁড়িয়ে দেশের সমৃদ্ধিকে যেন জানান দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উত্তর পাশেই নির্মিত হচ্ছে 4.8 কিলোমিটার দীর্ঘ এই রেলওয়ে সেতুটি। জাপানের জাইকা ও সরকারের যৌথ সহযোগিতায় 16,780 কোটি টাকা ব্যয়ে 2020 সালের 29 নভেম্বর শুরু হয় রেল সেতুর কাজ। টাঙ্গাইল সিরাজগঞ্জ 2 ভাগে বিভক্ত করে করা সেতুর কাজটি এখন শেষ পর্যায়ে। 50টি পার নির্মাণের পর 49 নম্বর স্প্যান বসানোর মধ্য দিয়ে এ সেতু এখন দৃশ্যমান। রেল সেতুর অন্যান্য কাজ আগামী ডিসেম্বরে শেষ হলে 2025 সালের জানুয়ারিতে খুলে দেয়া হতে পারে জানালেন প্রকল্প পরিচালক। অন্যান্য কাজ শেষ করে ডিসেম্বরের শেষ নাগাদ আমাদের প্রকল্পটা ফুল কমপ্লিট হবে, এটাই আমাদের টার্গেট বেসিক্যালি। দেশি বিদেশি 5 সহস্রাধিক শ্রমিক, কর্মচারী ও প্রকৌশলীরা সেতুটির বাস্তবায়ন ও দেশের বৃহৎ রেল সেতু নির্মাণের সাক্ষী হতে পেরে উচ্ছ্বসিত তারা। টাফ ছিল প্রথম দিকে, খুব হতাশ লাগতো যে কাজটা কেমনে শেষ হবে, কতদিনে শেষ হবে, এত বড় একটা কাজ আমরা শেষ করতে পারবো কিনা। সেটা কিন্তু বলতে পারি আমাদের অনুভূতি বলে আছে শেষ করা যাবে না। তার সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট এটা। আমি নিজে খুবই গর্ববোধ করি এরকম একটা দেশে মেগা প্রজেক্টে আমি কাজ করতে পারছি। দাবি উঠেছে আগামী বিজয়ের মাসেই রেল সেতু উদ্বোধনের।
উত্তরবঙ্গ ঢাকাগামী যে রেলগুলো আছে এগুলো খুব ভালোভাবে যাতায়াত করবে, আমাদের জন্য একটা অভূতপূর্ব কাজ করেছেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী। উপরে কাজটা শেষ হয়েছে, তা আসলে আমরা খুবই আনন্দিত দেখে। আমরা এই বঙ্গবন্ধু সেতুর জন্য পুরো উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের আংশিক আমরা সুবিধা ভোগ করব। উত্তর জনপদ রাজধানীর সাথে তথা সারা পৃথিবীর সাথে কানেকশন হয়ে গেল। উন্নয়ন হবে মানুষের, উন্নয়ন হবে শিল্পের, উন্নয়ন হবে কর্মের। 1998 সালের 23 জুন বঙ্গবন্ধু সেতু চালুর পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়। 2008 সালে হঠাৎ বঙ্গবন্ধু সেতুতে ফাটলের কারণে কমিয়ে দেয়া হয় ট্রেনের গতি। বর্তমানে ঘন্টায় মাত্র 20 কিলোমিটার গতিতে প্রতিদিন 38টি ট্রেন পারাপার করা হচ্ছে পুরনো রেল সেতু দিয়ে। রত্না জামান, 21 টেলিভিশন। সুদের হার বৃদ্ধির কারণে বাড়ছে ব্যবসার খরচ, সরাসরি প্রভাব পড়ছে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে। ব্যাংক আমানতে নিশ্চিত উচ্চ মুনাফা পাওয়ায় পুঁজিবাজারের মতো ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছে সাধারণ মানুষ। পাশাপাশি সঞ্চয়পত্র বিক্রিও কমেছে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। গত মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.81%, আর গত এক বছরে এর গড় 9.69%। এই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে নীতি সুদ হার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ মুদ্রানীতিতে এ হার 0.52% বাড়িয়ে 8% করা হয়েছে। ফলে এখন মেয়াদি আমানতে কোনো ব্যাংক সর্বোচ্চ 12 থেকে 13% পর্যন্ত সুদ দিচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনও খুব বেশি সফলতা না মিললেও কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে বেড়েছে ব্যাংক আমানত। 30 সেপ্টেম্বর 2023 দেশের ব্যাংক খাতে মোট আমানত ছিল 17,13,134 কোটি টাকা, আর 31 ডিসেম্বর 2023 তা বেড়ে উন্নীত হয় 17,49,132 কোটি টাকায়। সবশেষ মুদ্রানীতির পরও এই ধারা অব্যাহত আছে বলেই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কয়েক মাসের ডিপোজিট দেখেন, ব্যাংক আমানত দেখেন, তাহলে সেখানে দেখতে পারবেন যে ব্যাংক আমানতের পরিমাণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে ব্যাংকের সুদের হার বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে সঞ্চয়পত্র বিক্রিতে। গ্রাহকরা সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙাচ্ছেন বেশি। চলতি অর্থবছরের জুলাই ফেব্রুয়ারি সময়ে সঞ্চয়পত্র নিট বিক্রির ঋণাত্মক পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 8,892 কোটি টাকা। অন্যদিকে আমানতে সুদের হার বৃদ্ধির বিপরীতে বিনিয়োগের আরেক ক্ষেত্র পুঁজিবাজারে চলছে অস্থিরতা। ফলে স্বাভাবিকভাবেই মানুষ এখন পুঁজিবাজারে বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। টাকা তো পুঁজিবাজারে ফ্লো করতে হবে ব্যাংক থেকে, মানি মার্কেট থেকে। তো মানি মার্কেটেই যেখানে এরকম সংকট চলছে তারল্যের, সেখান থেকে পুঁজিবাজারে যে তারল্য প্রবাহ হবে সেই সম্ভাবনা খুব কম। যারা ধরেন হয়তো বাজারে একদম ফিক্সড আর্নিংসের দিকে যারা যেতে চায় তারা সাধারণত কিন্তু ওই ইনস্ট্রুমেন্টগুলোর দিকেই যাবে। বাট ক্যাপিটাল মার্কেটে যারা আসে তারা হচ্ছে যারা স্পেকুলেশন লাইক করে। এখন ওই জায়গাটা একটা স্ট্রং স্মার্ট যে ফান্ডের সাপোর্ট, সেই সাপোর্টটাও তারা আনছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 2023 সালের 30 জানুয়ারি যে 4.7 বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে, তার অন্যতম শর্ত ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সুদের হার বাড়ানো। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। চলতি মাসের প্রথম 19 দিনে 128 কোটি 15 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, দেশীয় মুদ্রায়, যা 14,000 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে এ সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 11 কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 7 কোটি 90 লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 108 কোটি 81 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 39 লাখ 30 হাজার মার্কিন ডলার। এর আগে মার্চ মাসে দেশের রেমিটেন্স আসে 199 কোটি 68 লাখ ডলার। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। কমার একদিনের মাথায় দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ 630 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির পুনর্নির্ধারিত দর অনুযায়ী 22 ক্যারেট অর্থাৎ ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে 1,19,428 টাকায়। এছাড়া 21 ক্যারেট 1,14,004 টাকা, 18 ক্যারেট 97,709 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে এখন 78,662 টাকা। এর আগে গত 20 এপ্রিল স্বর্ণের দাম ভরিতে 841 টাকা কমেছিল।
ক্রিকেটার শান্ত বা ফুটবলার রাকিব নয়, এবছর বিএসপি স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার হলেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১৬টি বিভাগের ১৮ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠন এবং সংস্থাকে পুরস্কার দিল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। পপুলার চয়েস ক্যাটাগরিতে পরাজিত হয়েছেন শান্ত, জিতেছেন ফুটবলার মুরসালিন। বিস্তারিত জানাচ্ছেন আকাশুজ্জামান। ফুটবল, ক্রিকেট কিংবা অ্যাথলেটিক্স, দিনটা পরিণত হয়েছিল ক্রীড়াঙ্গনের সব তারকাদের মিলন মেলায়। ১৯৬৪ সাল থেকে দেশের সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এবার ১৬টি ক্যাটাগরিতে ১৮ জনকে পুরস্কার দিল বিএসপিএ, যেখানে দলগত সাফল্যে সেরা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, উদীয়মান ক্রীড়াবিদ ফুটবলার শেখ মুরসালিন, বর্ষসেরা বক্সার সেলিম হোসেন, বর্ষসেরা শুটার কামরুন নাহার কলি, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় হয়েছেন রামহীন লিওন বম। জাতীয় দলের ৩ ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ফুটবলার রাকিবকে হারিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন স্প্রিন্টার ইমরানুর রহমান। পপুলার চয়েস ক্যাটাগরিতে সেরা হয়েছেন মুরসালিন। পুরস্কার হাতে উচ্ছ্বাসও প্রকাশ করেন ইমরানুর ও মুরসালিন। Alhamdulillah, my performances have been recognized by the journalists and the community and the people of Bangladesh, and I'm thankful for that. এরকম এক্সপেকটেশন ছিল না, বাট তারপরেও একটু ইয়া ছিল আসলে। তো আলহামদুলিল্লাহ আসলে সবার জন্য এবং যারা যারা আমাকে ভোট দিয়েছে সবাইকে আসলে খুবই থ্যাঙ্কস। বর্ষসেরা ফুটবলার হয়েছেন রাকিব হাসান। পপুলার চয়েস ও স্পোর্টস পারসন অব দ্য ইয়ারে হেরে গেলেও সেরা ক্রিকেটারের পুরস্কারটি জিতে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আকাশুজ্জামান, ২১ টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। তাপদাহে পুড়ছে দেশ, নাকাল জনজীবন, হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু, হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় করণীয় সব করা হবে বললেন প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীকে সজাগ থাকার নির্দেশ। ২ দিনের সফরে কাল ঢাকায় আসছেন কাতারের আমির, সই হবে ৬ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি। ঈদের আগে পরে ১৫ দিনে ২৫৪টি সড়ক দুর্ঘটনা, আইন না মানলে থামবে না মৃত্যুর মিছিল বলছে বিআরটিএ। দর্শক, ২১ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ২১ সঙ্গে।